আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত। রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা জুড়ে কারফিউ। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ। হামলায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘণ্টার আলটিমেটাম। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ঘোষণা। জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক পালন, রংপুরে শোক আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীর আয়োজনে বিভেদ দূর করার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ, সবুজ শ্যামল দেশ করতে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান। এবং তৃতীয় টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ঘিরে দিনব্যাপী সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। সংঘর্ষের পর জেলায় রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংঘর্ষের মধ্যেই এনসিপি নেতারা সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল গোপালগঞ্জের প্রবেশ পথগুলো। সকালে পুলিশের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়। সে সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হামলা করা হয় ইউএনওর গাড়িতে। পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যেই সমাবেশ করেন এনসিপির নেতারা। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলত। সমাবেশ শেষে বের হওয়ার পথেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। পরে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হলে সেখানে অবরুদ্ধ করে রাখে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় শহরের সব দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে যৌথ বাহিনী। বেশ কিছুক্ষণ পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা সংঘর্ষের পর রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে সরকার বলেছে, এনসিপি সমাবেশে বাধা দেওয়ার মৌলিক অধিকারের লঙ্ঘন। বলা হয়েছে, সরকার হামলাকারীদের শাস্তি নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বিবৃতি পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয় তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন, লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা পরিচালিত এই জঘন্য কাজটি অব্যাহতই পাবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেয়া উচিত, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি। গোপালগঞ্জ সহ সারা দেশে আওয়ামী লীগ বিরোধী সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানান নেতারা। জাকি আক্তারের রিপোর্ট।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ৩ দফা দাবি জানিয়ে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ মোড়ের সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান। সারা বাংলাদেশের যে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছে তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, তাদের উপর যদি অভিযান পরিচালনা করা না হয়, সেখানে যদি আমরা গাফিলতি দেখতে পাই, সেখানে যদি ঢিলেমি দেখতে পাই, তাহলে আমরা আগামীকাল কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা বলেছি আমাদের যে ব্লকেট কর্মসূচি সেটা আমরা ২৪ ঘন্টার জন্য স্থগিত করেছি। তবে আগামীকালকের যে কর্মসূচি, যদি আমাদের দাবি প্রাথমিক যে দাবি সাঁড়াশি অভিযানের মাধ্যমে এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার, সেটা বাস্তবায়ন না হলে আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি জানিয়ে দেব। গোপালগঞ্জের ঘটনাকে নেক্কারজনক আখ্যা দিয়ে এনসিপির প্রধান কার্যালয় থেকে মশাল মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনলে লং মার্চ টু গোপালগঞ্জের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে পুরানা পল্টন এলাকার আশেপাশে প্রদক্ষিণ করে। মিছিলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্য নেতাকর্মীরা ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপি সমাবেশে বাধার দ্বিগুণ গতিতে জবাব দেওয়া হবে। গোপালগঞ্জে পৌর পার্কের পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তাহলে নিজেদেরকে রক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে। বিস্তারিত তাহফিমুল ইসলামের রিপোর্টে। দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির ১৬তম দিন জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি। এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ঘিরে সকাল থেকে গোপালগঞ্জ জুড়ে উত্তেজনা বিরাজ করে। এনসিপির গাড়িবহরে পথে পথে বাধা দেওয়ার ঘটনাও ঘটে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পৌঁছানোর আগে সভাস্থলে হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাধা উপেক্ষা করে সভাস্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের কথা বলেন কেন্দ্রীয় নেতারা। হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর, উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি, আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত, তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না। যারা বাধা দিয়েছে ও হামলা করেছে তাদের বিচার না করা হলে আবারও গোপালগঞ্জ আসার হুমকি দিয়েছেন নাহিদ ইসলাম। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। গোপালগঞ্জের সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে আবারও এনসিপির গাড়িবহরে হামলা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে বের হন এনসিপি নেতাকর্মীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জ থেকে এসে বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নাহিদ ইসলাম হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন। তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না,
এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। যতই বাধা বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা, দেশ গড়তে জুলাই পথসভা থামবে না। আজ জুলাই শহীদ দিবস। কোটা বিরোধী আন্দোলনের সময় 2024-এর এই দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। রাষ্ট্রীয়ভাবে আজ শোক পালন হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবসে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের আমলে আবু সাইদ হত্যার বিচার সম্পন্ন করার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলের রিপোর্ট। জুলাই শহীদ দিবসের সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়া শোক র্যালিতে স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদকে। তাকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেট ও পার্কের মোড় এলাকায় আবু সাইদ তোরণ, মিউজিয়াম ও স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়। এ সময় জুলাই যোদ্ধারা জানান তাদের প্রত্যাশা প্রাপ্তির কথা। যেখানে পুলিশি হত্যাকাণ্ড, সেখানে পুলিশি হত্যাকাণ্ড না দেখে সমস্ত দায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তানো হয়েছে। করে যে নারীরা এই আন্দোলনের সাথে অতপ্রতভাবে যুক্ত হয়েছিল, সেই আন্দোলন পরবর্তী সময়ে এই নারীদেরকে সবচেয়ে বেশি বুলিং এর শিকার হতে হয়েছে। বাংলাদেশে এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে বাংলাদেশের সামনের দিন আগাবে এবং আবু সাইদের যে চেতনা, সেই চেতনাকে লালন করে বাংলাদেশ আগাবে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই শহীদ দিবসের আলোচনা সভার প্রধান অতিথি আবু সাইদের বাবা মকবুল হোসেন তার ছেলে হত্যার বিচার দাবি করেন। সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে, যেন তার বিচার করে। আর আমার শহীদ পরিবার হিসাবে কিছু সরকার সহায়তা দেওয়ার কথা, সেটা যেন আমি পাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান শহীদ আবু সাইদ সহ জুলাই শহীদদের হত্যার বিচার দ্রুত গতিতে এগিয়ে চলছে। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে, সুশাসনের সমাজ গড়তে হবে। এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার, আমাদেরকে অংশীদার হতে হবে। বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ সহ অন্যরা। এ সময় আবু সাইদ স্মরণে স্মরণিকার মোড়ক উন্মোচন সহ 22 শহীদ পরিবারকে সম্বর্ধনা দেয়া হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কোটা বিরোধী আন্দোলনের সময় 2024-এর এই দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হচ্ছে তাকে। 24 জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা বলেছেন, জুলাই শহীদ দিবস নয়, দিনটি শহীদ আবু সাইদ দিবস নামেই যাতে পালন করা হয়, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় সেই কামনাও করেছেন তারা। রংপুর থেকে ফিরে রাসেল জামাতের ভিডিও চিত্রে তাহমিমুল ইসলামের রিপোর্ট। যে স্লোগানে নিজেকে সঁপে দিয়েছিলেন আবু সাইদ, সমাজের বৈষম্য দূর করতে নেমেছিলেন আন্দোলনে। বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ অসম সাহসিকতার সঙ্গে পুলিশের বন্দুকের সামনে অকুতোভয় ভঙ্গিতে বুক পেতে দিতেও কুণ্ঠাবোধ করেননি। পুলিশের মুখোমুখি আবু সাইদের ভাবমূর্তি আন্দোলনে আইকনিক হয়ে ওঠে। সাহসিকতার এই স্বতঃস্ফূর্ত প্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে কোটা আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফায়। ছাত্র জনতার আত্মত্যাগে 24-এর 5ই আগস্ট রচিত হয় জুলাই গণঅভ্যুত্থান। আবু সাইদের নিহত দিন 16 জুলাই স্মরণ করতে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে, কিন্তু আবু সাইদের পরিবারের দাবি শহীদ আবু সাইদ দিবসের। শহীদ আবু সাইদ নামে দিবস পালিত করার কথা,
ফির শুনলাম যে ওগুলো কাটি দিয়ে এখন 16 জুলাই দিবস ঘোষণা করা। তো ওইটা আমরা মানি না। আমার ছেলে প্রথম শহীদ, বীর শিষ্য শহীদ আবু সাইদ নামে যেন নামটা করদ করা হয়, এই দাবি আমার সরকারের কাছে। যে আন্দোলন কেড়ে নিয়েছে আবু সাইদের মতো হাজার খানেক জীবন, সেই আবু সাইদের মা বললেন, নতুন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমার ছেলের স্মৃতিটা যেন যুগ যুগ থাকি যায়, আমার ছেলে যেন বিতরণ যায় না, আমার ছেলে যেন যে জীবনটা দিছে ওটা যেন রাখি, আর যেন কারো মায়ের যেন বুক খালি হয় না। আমারে গেছে, আমারে বুক খালি হয়েছে, আমারে হোক এই ঘটনার মেলা মেলা মায়ের বুক খালি হয়েছে, আর যেন জীবনে কাম হয় না। আবু সাইদের পরিবারের দাবি শুধু সন্তানের হত্যার বিচার নয়, তাদের সন্তানের সাথে সারা দেশে সব সন্তান হত্যার বিচার চান তারা। এই জায়গাটিতে গত বছর 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। সেই ভিডিও ছড়িয়ে পড়লে স্ত্রীলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আবু সাইদের পরিবার বলছে যে বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ লড়াই করেছিল, সে বৈষম্য এখনো রয়ে গেছে। রংপুর থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে উৎসর্গ করে এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানিয়ে নতুন অনুসন্ধানী গণমাধ্যম বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ অন্য দলের সিনিয়র নেতারা বলেন, এদেশে আওয়ামী লীগের মতো স্বৈরাচার ও ভারতীয় আধিপত্যবাদ আর তৈরি হতে দেয়া হবে না। পরাগ আজিমের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করা গণমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না কোনো প্রধান অতিথি। তবে বিএনপি, জামায়াত, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন। শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি কথা বলেন বাংলা এডিশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে, কখনো বিএনপির কাছ থেকে চাপ, কখনো জামাতের কাছ থেকে চাপ, কখনো এনসিপির কাছ থেকে, সরকারের কাছ থেকে চাপ, অনেক কিছুই করা যায় না। যে কারণে আমি চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠান করা দরকার। মানুষ যা দেখতে চায়, যেটা মানুষ শুনতে চায়, সেটা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনাবো। বক্তারা বলেন, বাংলা এডিশন খবরের নেপথ্যের বিষয়গুলো অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরবে, সে বিশ্বাস তাদের আছে। কথা বলেন রাজনীতির নানা বিষয়েও। রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই আর, আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ, এটা হলো আমাদের 1 নম্বর এজেন্ডা। এটার থেকে মুক্ত না হলে কিছু হবে না। আজকের এই দিনটিকে বাংলা এডিশন বেছে নিয়েছেন এবং এর মধ্য দিয়ে একটা নতুন ধারা অবশ্যই সৃষ্টি হবে। বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তীকালীন আমরা 1 বছরের জন্য আসি, 2 বছরের জন্য আসি, আর 5 বছরের জন্য আসি, নির্বাচিত হই আমরা অন্তর্বর্তীকালীন। এটা যেন মনে থাকে যে একবার কিন্তু যেতে হয়, সেই যাওয়াটা যেন সুন্দর হয়। অনুষ্ঠানে ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরাও। মঞ্চে তাদের উপস্থিতিতে বাংলা এডিশনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ মীর মুগ্ধের বাবা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু অভিঘাত মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চারা বিতরণ করা হয়। সবুজায়ন কর্মসূচির প্রশংসা করে সবুজ শ্যামল দেশ করতে রোপণ করে বৃক্ষের পরিচর্যার আহ্বান জানান বিশিষ্টজনেরা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সবুজ বেষ্টনী করতে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা এই যে গাছ লাগাই, এই গাছ কিন্তু নানা ধরনের উপকারের মধ্যে একটি বিশাল ভূমিকা রাখে বন্যার পানির ব্যাপারে। গাছ কিন্তু পানি শোষণ করে এবং এই যে ক্ষয় হয় মাটি, সেই মাটিকে কিন্তু ধরে রাখে। এই গাছকে শুধু রোপণ করলেই হবে না, এই গাছকে কিন্তু পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে। যেভাবে আমরা আমাদের মানব শিশুকে যত্ন নেই, গাছকেও কিন্তু প্রাথমিক অবস্থায় যত্ন নিতে হবে। এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করি। বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। গাছ প্রকৃতির
ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে। গাছ আমাদের অক্সিজেন দেয়। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য এই বৃক্ষরোপণের আসলে কোনো বিকল্প নেই। ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। কোমলমতি শিক্ষার্থী বিন্দুদেরকে এইটার সাথে সম্পৃক্ত করা, তারা আসলে গাছের গুরুত্ব বুঝবে, তারা ভবিষ্যতে নিজ উদ্যোগে গাছ লাগাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে প্রত্যেকবার গাছ লাগাতে হবে, সবুজায়ন করতে হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের একদিকে যেমন বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি দেশ এবং জাতি কিন্তু উপকৃত হবে। সবুজ শ্যামল দেশ করতে শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নগরে ছাদ কৃষি হয়ে উঠেছে অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য সময় কাটানোর মাধ্যম, আবার পরিবারকেও দিচ্ছে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। তবে ছাদ কৃষিকে টেকসই করতে প্রয়োজন উপযুক্ত উপকরণ এবং সরকারি নীতিগত সহায়তা, এমন দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এর আবাসন এলাকা, এখানে 6 তলা ভবনের উপরে ছাদ জুড়ে একখণ্ড সবুজের আয়োজন। এর উদ্যোক্তা কর্নেল অবসরপ্রাপ্ত মোশাররফ হোসেন। কর্মজীবনের অবসরের পর বার্ধক্যের সময়টাকে ফলপ্রসূ করে তুলতে এই ছাদ কৃষি করেছেন। এটা কোভিড-19 সময় 2019 শেষ 20-এ, তখন দেখলাম যে সময়টা কিভাবে কাটানো যায়। তো সেই চিন্তাটা হঠাৎ করে ছাদ বাগানের কথা মনে পড়লো। তার আগে তো দেখেছি বিভিন্ন জায়গায়, তখনই ওই থেকেই আমি শুরু করলাম আর কি। এখান থেকে মিটছে দরকারি নিরাপদ পুষ্টির অনেকখানি। কালকে যেমন এই এখান থেকে 5-6টা ঢেঁড়স নেওয়া হয়েছে, এই পুঁইশাক, ঢেঁড়স, এই ধরনের জিনিসগুলো। প্রচুর পুদিনা পাতা, হ্যাঁ প্রচুর। লেবু গাছ করে আনা হয়েছে। শুধু বয়স্ক নাগরিকদের জন্য নয়, নগরের সব শ্রেণী পেশার মানুষের জন্য ছাদ কৃষি হতে পারে স্বস্তির স্থান। তবে ছাদ কৃষিকে এগিয়ে নিতে দরকার সরকারি নীতি সহায়তা বৃদ্ধি করা। নার্সারিতে ওরা যেটা বলে, কিছু কিছু ক্ষেত্রে ওরা মনে হয় চিট করে বা ইয়ে করে, কারণ আমরা তো অনেকটা বুঝতে পারি না প্রথম। তবে আমাদের ওই কৃষি সম্প্রসারণ বিভাগ বা ইত্যাদি থেকে যদি কেউ এসে সরাসরি মাটিটা চেঞ্জ করা দরকার, বা অনেক দেরিতে করেছেন, আরো 1 বছর পর পর বা 1.5 বছর পরামর্শ যদি থাকতো আমাদের, এবং সেইভাবে যদি কেউ করে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। শহর অঞ্চলগুলোতে ছাদ কৃষির ব্যাপক সম্প্রসারণ হলেও এখনও সবচেয়ে বড় অন্তরায়গুলো হচ্ছে সঠিক তথ্য প্রাপ্তি, ভালো মানের বীজ এবং উন্নত মানের চারা, যেটা অনেক সময় নার্সারিগুলো থেকে পাওয়া যায় না। এমনই মন্তব্য করলেন এই ছাদ কৃষক অবসরপ্রাপ্ত কর্নেল মোশাররফ। ঢাকার ডিওএইচএস বাড়িধারা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে অন্যান্য সংবাদ। ডিসেম্বরের মধ্যে মূল আসামিদের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 5 জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুরের জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সহ 3 জনকে 28 জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনকে 28 জুলাই হাজির হওয়ায় নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন ট্রাইব্যুনাল 2। অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন, এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28 জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। 28 জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এটা ছিল আশুলিয়া সংক্রান্ত মামলার আপডেট। 4 আগস্ট 2024 সালে লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে 5 জন ছাত্র জনতাকে, নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে। ওই ঘটনায় যারা যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে, এবং তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ কাস্টডিতে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী 28 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই
এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। রাজনৈতিক কারণে নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে রাজধানী মিটফোর্ড হাসপাতাল এলাকায় লালচাঁদ ওরফে সোহাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে এই হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হত্যার মূল আসামি রেজওয়ান উদ্দিন অফিকে মঙ্গলবার পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। নারকীয় হত্যাকাণ্ডে মোট 9 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্র এখন ষড়যন্ত্রের শিকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত ও এনসিপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে। তবে এখন গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে। নাটোরের কানাইখালীতে জুলাই শহীদদের স্মরণে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই 3 পার্টি মিলে কিন্তু ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি। আজকে দেখেন, আজকে কি হলো গোপালগঞ্জ, আপনারা মিটিং করতে গেলেন, গোপালগঞ্জে মিটিং করতে গিয়ে আওয়ামী লীগ, স্বৈরাচার, ফ্যাসিস্ট নিষিদ্ধ পার্টি, তাদের দ্বারা আপনারা আক্রান্ত হয়েছেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে গৃহ শ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তির পাশাপাশি সার্বিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। রাজধানীতে গৃহকর্মীদের অধিকারের জন্য অ্যাডভোকেসি এবং ক্ষমতায়নের উদ্যোগ শীর্ষক সংলাপে আইএলও কনভেনশনের অনুসমর্থনেও গুরুত্ব আরোপ করেন বক্তারা। গৃহ শ্রমিকদের জীবন জীবিকা সুরক্ষায় তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান আলোচকরা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। আধুনিক ও ব্যস্ত শহরে জীবনকে সহজ ও সাবলীল করে তুলতে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে লাখো গৃহ শ্রমিক। তবে দেশের বিশাল এই জনগোষ্ঠীর নিরাপত্তায় নেই কোনো আইনি বাধ্যবাধকতা। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নির্যাতন সহ নানামুখী সমস্যা গৃহ শ্রমিকদের নিত্যসঙ্গী। এরই ধারাবাহিকতায় 2015 সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিকে কার্যকর আইনে রূপান্তর শীর্ষক সংলাপে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার দাবি সংশ্লিষ্টদের। এখানেও সংস্কার করতে হবে এবং সেটা শ্রম আইনের মধ্যে অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। আমরা আজকে যারা এখানে আছি তারা কয়জন সচেতন? আমরা নিজেদের বাসায় কি যে কথাগুলো বলছি সেগুলো আসলে আমরা করি কিনা? গৃহ শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, শ্রমিক হিসেবে স্বীকৃতি দান ও মর্যাদা প্রতিষ্ঠায় নানা পরামর্শ তুলে ধরেন আলোচকরা। গৃহ শ্রমিকরা শ্রমিক হিসাবে শ্রম আইনে যাবে, এটা একটা। আরেকটা আমরা বলছি যে আইএলও কনভেনশন 189 এটা রেকটিফাই আমাদের করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যে শুধুমাত্র শ্রমিকের অধিকারই নিশ্চিত হবে তা না, এই অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে মূলত যারা এমপ্লয়ার তাদের যে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস সেই জায়গাটাও কিন্তু এনশিওর হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি গৃহ শ্রমিকের অধিকার নিশ্চিতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। গৃহ শ্রমিক এই টার্মটা তো নাই, এটা আমার মনে হয় যে তাদেরকে আমরা কি নামে ডাকবো, কোন টার্মটা তাদের জন্য সম্মানজনক, সেই সংজ্ঞাটাকে আমাদেরকে চিন্তা করতে হবে। সব কাজ এককভাবে একটা মন্ত্রণালয়ের উপরেও না, এককভাবে একটা ব্যক্তির উপরেও না, এটা করতে গেলে একটা আন্তঃমন্ত্রণালয় বা নানা রকম সম্পর্ক দরকার হয়। সেজন্য এইরকম সম্পর্কগুলোকে আরেকটু বাড়ানো। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সংলাপের আয়োজক সবুজের অভিযান ফাউন্ডেশন ও অক্সফাম বাংলাদেশ। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা।
এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত 100 ফিলিস্তিনি নিহত ও 252 জন আহত হয়েছে। গাজায় দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত ত্রাণ কেন্দ্রে ভিড়ে চাপা পড়ে 20 জনের মৃত্যু হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন পর্যন্ত 1400-এরও বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এতে স্বাস্থ্যসেবা ও মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে চুক্তি হলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল 24-এর গণ অভ্যুত্থানে আমাদের নজরুল এবং তার জাগরণী গান শীর্ষক সাংস্কৃতিক আয়োজন। রাজধানীতে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে রেবেল ব্যান্ডের সাথে গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ডক্টর নাশিদ কামাল, ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান ও সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও কথা সাহিত্যিক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, পরিচালক কে এম আল আমিন সহ বিশিষ্টজনেরা। এবারে কৃষি সংবাদ। কৃষি নির্ভর গাইবান্ধায় বিটরুট চাষের নতুন সম্ভাবনা দুয়ার খুলেছে। ধান, পাট সহ প্রচলিত ফসলের চাষের পাশাপাশি প্রথমবারের মতো এই জেলায় ভিনদেশি সবজি বিটরুট চাষ হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। টানা ভারী বর্ষণে চরম জলাবদ্ধতায় নাকাল নোয়াখালীর জনজীবন। মানবেতর জীবন কাটাচ্ছেন পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা আতঙ্কে স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার আবেদন জানানো হলেও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে পরিকল্পিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিনা খরচে প্রবাসে আয় পাঠানো যায় কিনা ব্যাংকারদের তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জনতা ব্যাংকের রেমিটেন্স সেবা মাস উদ্বোধন করে গভর্নর বলেন, প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রা দিয়ে ব্যাংকগুলো নানা রকম ব্যবসা করে। কাজে টাকা পাঠানোর কমিশন মওকুফ করলেও এসব ব্যবসায় লাভ থেকে সেই ক্ষতি হয়তো পুষিয়ে নেওয়া সম্ভব। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন গভর্নর। সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আলোচনা করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুল রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। এ সময় জানানো হয়, দেশটিতে জনতা ব্যাংকের 4টি শাখার মাধ্যমে আগামী 1 মাস বিনা কমিশনে 1,500 দিরহাম করে পাঠানো যাবে। জনতা ব্যাংকের যে উদ্যোগটা সেটা ভালো, এবং আমাদেরকে দেখতে হবে যে কম্পিটিশনের মাধ্যমে যদি আমাদের ব্যাংকরা এই ফিটাকে কমিয়ে আনতে পারে বা শূন্য করে দিতে পারে, কারণ রেমিটেন্সের প্রবাহের অনেক পজিটিভ দিক কিন্তু ব্যাংকাররা পায়। শুধুমাত্র যে রেমিটেন্সের জন্য যে তাদেরকে যে কস্টটাকে বহন করানোর জন্য শুধুমাত্র ফি নিতেই হবে এমনও কোনো কথা নাই, কারণ এই ডলার দিয়ে তারা কিন্তু অন্য জায়গায় ফি নিতে পারবে, ইম্পোর্টারের কাছ থেকে ফি নিতে পারবে, তারা এলসি ওপেনিং করে সেখানে মার্জিন নিতে পারবে, অনেক কিছু করা সম্ভব হচ্ছে এই ডলারটাকে দিয়ে। দর্শক, সংবাদের এরপর যে আবার নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে অসাধারণ জয়ের উদযাপনের রেশ কাটতে না কাটতেই ইংল্যান্ড ক্রিকেট দল পেয়েছে দুঃসংবাদ।
লস টেস্টে স্লো ওভার রেটের জন্য অধিনায়ক বেন স্টোকস সহ পুরো দলের ম্যাচ ফির 10% জরিমানা করেছে আইসিসি। একই অপরাধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অর্জিত পয়েন্ট থেকেও ইংল্যান্ডের 2 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভারের চেয়ে 2 ওভার কম বল করেছে ইংলিশরা। আইসিসির শৃঙ্খলা বিধি লঙ্ঘনের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম বল করার জন্য 1 পয়েন্ট করে কাটা হয়। ইংল্যান্ড শাস্তি মেনে নেয়, শুনানি প্রয়োজন হয়নি। রাজশাহীতে হয়ে গেল অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বাছাই পর্ব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজনে রাজশাহী মহানগরীর 14 পাইন্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাজশাহী বিভাগীয় বাছাই কার্যক্রম হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে 200 জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে সিনিয়র গ্রুপ থেকে 5 জন এবং জুনিয়র গ্রুপ থেকে 30 শিক্ষার্থী বাছাই পর্বে উত্তীর্ণ হন। তারা আগামী 26 থেকে 29 জুলাই ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রাজশাহী বিভাগের প্রতিনিধি অমিত কুমার পাল এবং অন্যরা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার চ্যানেল আই। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত। রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা জুড়ে কারফিউ। গোপালগঞ্জে জুলাই পদযাত্রা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ। হামলায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘণ্টার আলটিমেটাম। এনসিপি নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ঘোষণা। জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক পালন, রংপুরে শহীদ আবু সাইদের প্রথম শাহাদত বার্ষিকীর আয়োজনে বিভেদ দূর করার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ শ্যামল দেশ করতে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান। এবং তৃতীয় টি20তে স্বাগতিক ইংল্যান্ড স্বাগতিক শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।